আসসালামু আলাইকুম এইচএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে করতে পারো, ইনশাআল্লাহ তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষায় ২১ নম্বর কমন পেয়ে যাবে। তো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষায় গদ্য, পদ্য, নাটক, উপন্যাস থেকে টোটাল তোমাদেরকে ৭টি সৃজনশীল আনসার করতে হবে। প্রতিটি সৃজনশীলে ১০ মার্কস করে থাকবে। তাহলে ৭ গুণন ৭০, টোটাল তোমাদেরকে ৭০ মার্কের সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সৃজনশীলের প্রথম প্রশ্নে থাকবে ১ নাম্বার এবং দ্বিতীয় প্রশ্ন থাকবে ২ নাম্বার। খ নাম্বার প্রশ্ন, যেটাকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন, সেখানে তোমরা ১ নাম্বার পাবে এবং অনুধাবনমূলক প্রশ্ন খ নম্বরে তোমরা ২ মার্কস পাবে। খ এবং ক মিলে তোমরা টোটাল ৩ মার্কস পাবে। তো আজকে আমি তোমাদেরকে খ এবং ক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেব। আমি আশা করছি আমার এই সাজেশন থেকে তোমরা সর্বোচ্চ কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সাজেশনটি দেখে নেই। সাজেশন দেখার আগে আমি তোমাদেরকে একটা বিষয় বলি। ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে বাংলা প্রথম পত্রের টপ ৭০৫টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। এই ৭০৫টি এমসিকিউ যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, আমি আশা করছি বাংলা প্রথম পত্রের এমসিকিউ তোমরা সর্বোচ্চ কমন পেয়ে যাবে। সেই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। আর এই সাজেশনের পিডিএফ যদি তোমরা নিতে চাও, তাহলে দেখো ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিছি। সেই লিংকে ক্লিক করে আমাকে এসএমএস দাও, তাহলে আমি তোমাদেরকে সাজেশনটি দিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলো আমরা সাজেশনটি দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা অপরিচিতা গল্প নিয়ে আলোচনা করব। অপরিচিতা গল্প থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব জ্ঞানমূলক প্রশ্ন। কাকে মাকাল ফল বলে বিদ্রূপ করা হয়েছে? অনুপমকে মাকাল ফল হিসেবে বিদ্রূপ করা হয়েছে। রক্তকরবী কি ধরনের রচনা? রক্তকরবী হচ্ছে নাট্যগ্রন্থ। অনুপমের বাবার পেশা কি ছিল? অনুপমের বাবার পেশা ছিল উকালতি। অপরিচিত গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? অপরিচিত গল্পে অনুপমকে গজাননের ছোট ভাই বলা হয়েছে। অনুপমের আসল অভিভাবককে? অনুপমের আসল অভিভাবক হচ্ছেন অনুপমের মামা। কনসার্ট শব্দের অর্থ কি? কনসার্ট শব্দের অর্থ নানান রকম বাদ্যযন্ত্রের ঐকতান। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে কি দেখল? অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে প্রাকৃতিক শোভা দেখতে লাগলো। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়েছিল? কন্যাকে আশীর্বাদ করার জন্য পাঠানো হয়েছিল বিনু দাদাকে। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল। বেহাই সম্প্রদায়ের কি তাকাটা দোষের? বেহাই সম্প্রদায়ের তেজ তাকাটা দোষের। অপরিচিতা গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? অপরিচিতা গল্পটি প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্রিকায় প্রকাশিত হয়। স্বয়ংবরা শব্দের অর্থ কি? প্রিয় শিক্ষার্থীরা, স্বয়ংবরা শব্দের অর্থ যে মেয়ে নিজেই নিজের স্বামী নির্বাচন করে। কল্যাণী স্টেশন হতে কি খাবার কিনে নেয়? কল্যাণী স্টেশন হতে চানামট কিনে নেয়। অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রূপ করেছিলেন কে? অনুপমকে পণ্ডিত মশাই মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রূপ করেছিলেন। অনুপমের মা কি করে নিশ্চিত হলো এ মেয়েই সেই মেয়ে? মেয়েটির নাম, তার বাবার নাম, তার বাবার পেশা ইত্যাদির মাধ্যমে অনুপমের মা নিশ্চিত হলেন। বিবাহ ভাঙ্গার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? বিবাহ ভাঙ্গার পর হতে কল্যাণী মেয়েদের শিক্ষাব্রত গ্রহণ করেছে। এটা আনসার হচ্ছে মেয়েদের শিক্ষাব্রত। অনুপমের পিসুত্ব ভাইয়ের নাম কি? অনুপমের পিসুত্ব ভাইয়ের নাম হচ্ছে বিনু। কোন কথা শুনে অনুপম চমকে উঠছিল? জায়গা আছে একথা শুনে অনুপম চমকে উঠেছিল। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? ২৩ বছর। অপরিচিতা গল্পে মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? এটার আনসার হচ্ছে ৬ বছরের বড়। পরবর্তী কোয়েশ্চনটি দেখো। অনুপমের বিয়ের ঘটক কে ছিলেন? অনুপমের বিয়ের ঘটক ছিলেন হরিশ। কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন? গায়ে হলুদে কনের বাড়িতে বরপক্ষের অতিথিদের আপ্যায়ন কল্যাণী এদের কিরকম নাকাল হতে হবে, সে কথা স্মরণ করেই অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন। মেয়েটি হিন্দিতে কি বলিল? মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়ব না। অপরিচিত গল্পে কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? কন্যাকে ইয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্য আছে। এই মালটি কি? এই মালটি হচ্ছে ইয়ারিং। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাটি বলেছিল শেখরা। মন্দ নহে খাঁটি সোনা বটে। এখানে খাঁটি সোনাকে, খাঁটি সোনা হচ্ছেন কল্যাণী। কলকাতার বাইরে সমস্ত পৃথিবীটাকে কে আনন্দমান দ্বীপের অন্তর্গত বলে মনে করেন? এটার আনসার হচ্ছে অনুপমের মামা। মেয়ে যদি বলিস একটা খাসা মেয়ে আছে, এটি কার উক্তি? এটি হচ্ছে হরিশের উক্তি। ধনির কন্যা তার পছন্দ নয়, খার ধনির কন্যা পছন্দ নয়। এটার আনসার হচ্ছে অনুপমের মামার। প্রিয় শিক্ষার্থীরা, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আশা করছি পূর্বের ভিডিওতে আমি তোমাদেরকে যে এমসিকিউ গুলো দিয়েছি, এগুলোর পাশাপাশি যদি তোমরা এই প্রশ্নগুলো পড়ো, তাহলে তোমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন উভয় কভার হয়ে যাবে। তো এখন আমরা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। অপরিচিত গল্প থেকে অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আসতে পারে, সেগুলো দেখার চেষ্টা করব। তো প্রথম কোয়েশ্চনটি দেখো। কন্যার পিতামাত্রে স্বীকার করিবে আমি সৎপাত্র। কেন? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর বুঝিলাম মাতৃভূমি আছে, বুঝিয়ে লেখো। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর, উক্তিটি বুঝিয়ে লেখো। একে তো বড়ে হাট মহার্ঘ, তাহার পরে দৈনক বাঙ্গাপন, কথাটির অর্থ কি? ব্যাখ্যা করো। অন্নপূর্ণার কোলে গজননের ছোট ভাইটি, উক্তিটি ব্যাখ্যা করো।
এই তো আমি জায়গা পাইছি, ব্যাখ্যা করো। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে 50-এর কোনো বিরোধ নেই, ব্যাখ্যা করো। অনুপম তার মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ কি, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা যদি এই অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ তোমরা অপরিচিত গল্প থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এখন আমরা বিলাসী গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চনটি দেখো, মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? এটার আনসার হচ্ছে মিত্র বংশের ছেলে। যদি বলে মৃত্যুঞ্জয়ের জাত কি, তাহলে হচ্ছে কায়স্থ জাত। জাত হচ্ছে কায়স্থ এবং বংশ হচ্ছে মিত্র বংশ। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কি? সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা। মৃত্যুঞ্জয় বিলাসী কোথায় সাপ ধরতে গিয়েছিল? এক গোয়ালার বাড়িতে। কত ক্রুশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয়? 4 ক্রুশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটা বিষয় মাথায় রাখিও, যদি বলে কত ক্রুশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে স্কুলে যেতে হয়, তাহলে হচ্ছে 2 ক্রুশ। আবার যদি বলে কত ক্রুশ পথ হেঁটে বিদ্যালয় থেকে বাড়িতে আসতে হয়, তাহলে হবে আনসার 2 ক্রুশ। কিন্তু যদি বলে যাতায়াতের বিষয়ে কত ক্রুশ পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হয়, তাহলে আনসার হবে 4 ক্রুশ। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল? মৃত্যুঞ্জয়ের বাগান ছিল 20-25 বিঘার। মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কি ছিল? মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ ছিল বিলাসীর হাতের ভাত খাওয়া। বর্তমানের কোন শ্রেণীকে পূর্বের সেকেন্ড ক্লাস বলা হতো? বর্তমানের নবম শ্রেণীকে পূর্বে সেকেন্ড ক্লাস বলা হতো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মাথায় রাখবে যে মৃত্যুঞ্জয় কিন্তু থার্ড ক্লাসে পড়তো, অর্থাৎ অষ্টম শ্রেণী, বর্তমান অষ্টম শ্রেণী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তিনি 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মৃত্যুঞ্জয় কয় মাস শয্যাগত ছিল? মৃত্যুঞ্জয় 1.5 মাস শয্যাগত ছিল। এই জায়গায় একটা প্রশ্ন মাথায় রাখিও, মৃত্যুঞ্জয় অজ্ঞান এবং অচেতন অবস্থায় ছিল 15 দিন। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, বিলাসী গল্পটি কোন পত্রিকা প্রকাশিত হয়? বিলাসী গল্পটি ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। নেড়ার কয়টি শখ ছিল? নেড়ার 2টি শখ ছিল। বর্তমানের কোন শ্রেণীকে পূর্বের থার্ড ক্লাস বলা হতো? বর্তমানের অষ্টম শ্রেণীকে পূর্বের থার্ড ক্লাস বলা হতো। এবং মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো। মৃত্যুঞ্জয় কোন জাতীয় কুকুরের সাপ ধরেছিল? এটা আনসার হচ্ছে করিস কুকুর। কুড়ার কাজ কি ছিল? কুড়ার কাজ ছিল বাইপুর নামে, বাইপুর অর্থাৎ মৃত্যুঞ্জয়ের নামে নানান দুর্নাম রটানো। বর্তমানের কোন শ্রেণীকে পূর্বের ফোর্থ ক্লাস বলা হতো? এটা আনসার হচ্ছে সপ্তম শ্রেণী। প্রিয় শিক্ষার্থীরা, শ্রেণী নিয়ে যদি তোমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়, তাহলে আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আমরা আমরা বিলাসী গল্পে দেখতে পাই বর্তমান দশম শ্রেণীকে প্রথম ক্লাস হিসেবে বিবেচনা করা হয়েছে, বর্তমান নবম শ্রেণীকে দ্বিতীয় ক্লাস হিসেবে বিবেচনা করা হয়েছে এবং বর্তমান অষ্টম শ্রেণীকে থার্ড ক্লাস হিসেবে বিবেচনা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, বিলাসী কিভাবে আত্মহত্যা করে? বিলাসী বিষ পানে আত্মহত্যা করে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো। বিলাসী নেড়াকে কোন পর্যন্ত এগিয়ে দিল? এর আনসার হচ্ছে বাঙ্গা প্রাচীরের শেষ অব্দি পর্যন্ত। গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয়ের সাপ ধরে কার হাতে দিল? গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে নেড়ার হাতে দিল। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কয়দিন বেঁচে ছিল? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কয়দিন বেঁচে ছিল? এটার আনসার হচ্ছে 7 দিন। বিলাসী 7 দিন পর বিষ পানে আত্মহত্যা করে। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কারণ কি ছিল? এটার আনসার হচ্ছে সাপের কামড়। বিলাসী গল্পে সমাজের প্রধানত কোন চেহারাটি প্রকাশিত হয়েছে? অনুদারতা ও রক্ষণশীলতার চেহারা। এর আনসার হচ্ছে অনুদারতা ও রক্ষণশীলতার চেহারা। কামাখ্যা কোথায় অবস্থিত? কামাখ্যা ভারতের আসামের একটি প্রাচীন তীর্থস্থান। এটা ভারতে অবস্থিত। মালা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মালা শব্দটি সাপের বোঝা অর্থে ব্যবহৃত হয়েছে। নেড়ার বয়স কত ছিল? নেড়ার বয়স ছিল 40-এর কোটা পেরিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, 40-এর কোটা বলতে বোঝানো হয়েছে 41 থেকে 49 বছর। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, এডেন বন্দর কিসের জন্য বিখ্যাত? এডেন বন্দর সামুদ্রিক লবণের জন্য বিখ্যাত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বিলাসী গল্প থেকে জ্ঞানমূলক প্রশ্ন। আমি আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে। তো এখন আমরা বিলাসী গল্প থেকে অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তো প্রথম কোয়েশ্চনটি দেখো, বিলাসী বিষ পানে আত্মহত্যা করে কেন? অতিকায় হস্তির লোক পাইছে, কিন্তু তেলাপোকা এখনো ঠিকই আছে, ব্যাখ্যা করো। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়ে রাখা বাসি ফুলের মতো। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? বরে বাপরে, আমি একলা থাকতে পারবো না, ব্যাখ্যা করো। এ যে মৃত্যুর বংশের নাম ডুবাইয়া যায়, গ্রামের যে মুখ পড়ে, উক্তিটি কেন করা হয়েছিল, ব্যাখ্যা করো। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, ব্যাখ্যা করো। বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছুই করে নাই, ব্যাখ্যা করো। মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? তাদের যন্ত্রণা দেখিয়ে কোথায় যে তিনি লুকাইবেন, ভাবিয়ে পান না, উক্তিটি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো এখন আমরা মাসি পিসি গল্প নিয়ে আলোচনা করব। মাসি পিসি গল্প থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। তো প্রথম কোয়েশ্চনটি দেখো, শালতি কি? শালতি হলো শালকাঠ নির্মিত বা তালকাঠের সরু ডোঙ্গা বা নৌকা। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে পিসির। বেমক্কা শব্দের অর্থ কি? বেমক্কা শব্দের অর্থ স্থান বহির্ভূত বা অসঙ্গত। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃত্ব পদের নাম কি? অবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বাহকের মাথায় কর চাপাতে ব্যস্ত কে? বাহকের মাথায় কর চাপাতে ব্যস্ত কৈলাস। এর আনসার হচ্ছে কৈলাস।
পাতাশূন্য শুকনো গাছটায় কারা বসেছে? শকুনেরা বসেছে। মাসি পিসি গল্পে চৌকিদারের নাম কি? মাসি পিসি গল্পে আমরা দেখতে পাই চৌকিদারের নাম হচ্ছে কানাই। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? তিনি ৪৮ বছর বেঁচে ছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? অতিসীমামি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়? ঢাকার বিক্রমপুরে। কার শাশুড়ি ননদ ছিল বাঘের মতো? মাসির শাশুড়ি ননদ ছিল বাঘের মতো। মাসি পিসি কিসের উপোস করেছিল? মাসি পিসি শুক্লপক্ষের একাদশীর উপোস করেছিল। কুনসুটি রাখো দেখি কৈলাস তোমার, উক্তিটি কার? উক্তিটি করেছিল মাসি। মাসি পিসি গল্পে বুড়ো লোকটির নাম কি ছিল? বুড়ো লোকটির নাম ছিল রহমান। কার মাথায় কদমটা রুক্ষ চুল ছিল? কৈলাসের মাথায়। আহ্লাদির স্বামীর নাম কি? আহ্লাদির স্বামীর নাম যোগু। পাঁচটি শব্দের অর্থ কি? পাঁচটি শব্দের অর্থ ছাই বর্ণ বিশিষ্ট বা ফ্যাকাশে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বিলাসী গল্প থেকে জ্ঞানমূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে, তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো এখন আমরা দেখবো অনুধাবনমূলক প্রশ্ন। প্রথম কোয়েকশনটি দেখো, মাসি পিসি আহ্লাদিকে রেখে যাওয়ার সাহস পায় না কেন? ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। পেটে শুকিয়ে লাঠি যাত্রা খাওয়া বলতে কি বোঝায়? আহ্লাদিকে দেখে ভুরু রহমানের চোখ ছলছল করে ওঠে কেন? নিজেকে তার শেষরা নোংরা নর্দমার মতো লাগে, খাড় এবং কেন? যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, ব্যাখ্যা করো। অতি সন্তর্পণে তারা বিছনা ছেড়ে ওঠে, কাদের সম্পর্কে এবং কেন বলা হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। শেষ মুহূর্তে যদি তোমরা এগুলো পড়ে না থাকো, তাহলে তোমরা এখনই এগুলো পড়ে নিও। তো এখন আমরা রেইনকোট গল্প থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখব। প্রথম কোয়েকশনটি দেখো, রেইনকোট গল্পে পিয়নের নাম কি? ইসাক মিয়া। রেইনকোট গল্পের কথকের নাম কি? নুরুল হুদা। নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক? তিনি ছিলেন কেমিস্ট্রি বা রসায়ন বিষয়ের শিক্ষক। মিসকিয়ান শব্দের অর্থ কি? মিসকিয়ান শব্দের অর্থ দুষ্কৃতকারী। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? রেইনকোট গল্পটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়। মিলিটারি পান্ডা কোথায় বসেছিল? প্রিন্সিপালের কামরায় সিংহাসন মার্কা চেয়ারে। কাদের সাথে নুরুল হুদার আতাত রয়েছে? ছাত্রবেশী কুলীদের সাথে। রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পগ্রন্থের অন্তর্গত। রেইনকোট গল্পের লেখক কোন ঋতুর কথা বলেছেন? রেইনকোট গল্পের লেখক হেমন্ত ঋতুর কথা বলেছেন। নুরুল হুদার শালার নাম কি? নুরুল হুদার শালকের নাম হচ্ছে মিন্টু। রেইনকোট গল্পে কখন থেকে বৃষ্টি হচ্ছে? ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। উর্দুর প্রফেসরের নাম কি? উর্দুর প্রফেসরের নাম হচ্ছে আকবর সাজিদ। কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়? এর আনসার হচ্ছে তার শালা মিন্টুর জন্য। বর্ষাকালে তো জুত কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল ছদ্মবেশী কুলি। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। রেইনকোট গল্পে কোন চোখের কথা বলা হয়েছে? রেইনকোট গল্পে বাসের মধ্যে সন্দেহভাজন পকেটমারের চোখের কথা বলা হয়েছে। উহ আপ কি কষা কথা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে প্রিন্সিপালের পিয়নের। রেইনকোট গল্পে পিয়নের নাম কি? রেইনকোট গল্পে পিয়নের নাম হচ্ছে ইসাক মিয়া। মিলিটারি পান্ডা কোথায় বসেছিল? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। পরবর্তী প্রশ্নটি দেখো, রেইনকোট গল্পটি কার লেখা? রেইনকোট গল্পটি লিখেন আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? ১৯৯৫ সালে প্রকাশিত হয়। রেইনকোট গল্পের কথকের নাম কি? নুরুল হুদা। মিসকেন শব্দের অর্থ কি? মিসকেন শব্দের অর্থ দুষ্কৃতকারী। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? জাল স্বপ্নে স্বপ্নের জাল গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল রেইনকোট গল্প থেকে জ্ঞানমূলক প্রশ্ন। শেষ মুহূর্তে তোমরা এর বাইরে আর কিছু পড়তে হবে না, এগুলো পড়ে নিও। তো এখন আমরা রেইনকোট গল্প থেকে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক দেখার চেষ্টা করব। তো প্রথম কোয়েশনটি দেখো, টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? বিশ্লেষণ করো। এগুলো হলো পাকিস্তানের শরীরে কাটা। উক্তিটি বুঝিয়ে লেখো। ক্র্যাকডাউনের রাত বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। অথবা এরকম আসতে পারে, ক্র্যাকডাউনের রাতে কি ঘটেছিল? যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর, বুঝিয়ে লেখো। রাশিয়া ছিল জেনারেল উইন্টার, আমাদের ছিল জেনারেল মনসুন। ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রেইনকোটের ওপর চাবুকের বাড়ি নুরুল হুদার কাছে সেফ উৎপাত মনে হয়েছিল কেন? প্রিয় শিক্ষার্থীরা, এই বানানটা একটু ভুল রয়েছে, এটা হবে সেফ উৎপাত। তো এখন আমরা আমার পথ নিয়ে আলোচনা করব। আমার পথ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, সেই প্রশ্নগুলো এখন দেখার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চনটি দেখো, আমার পথ প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া আছে? এটার আনসার হচ্ছে রুদ্রমঙ্গল। কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগদান করেন? তিনি ১৯১৭ সালে বাঙালি পল্টনে যোগদান করেন। সম্মার্জনা শব্দের অর্থ কি? সম্মার্জনা শব্দের অর্থ ঘষে মেজে পরিষ্কার করা। বেশি বিনয় দেখাতে গিয়ে অনেক সময় কোনটিকে অস্বীকার করে ফেলা হয়? এটার আনসার হচ্ছে সত্যকে অস্বীকার করে ফেলা হয়। আত্মাকে চিনলে কি আসে? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আগুনের জান্ডা শব্দের অর্থ কি? আগুনের জান্ডা শব্দের অর্থ অগ্নি পতাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমার পথ প্রবন্ধ থেকে অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম কোয়েশ্চনটি দেখো, আমার কর্ণধার আমি। উক্তিটি দ্বারা লেখক কি বুঝিয়েছেন? কবি নিজেকে জাতি ধর্মের সন্ন্যাসী বলে অভিহিত করেছেন কেন? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্পষ্ট কথা বলার সময় বিনয় ভাব থাকে না কেন? এই পরাবলম্বনতাই আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেললো। লেখক কেন কথা বলেছেন? আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। ব্যাখ্যা করো। আগুনের সম্মার্জনা বলতে আমার পথ প্রবন্ধের কি বোঝানো হয়েছে?
প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানুষ ধর্মকে সবচেয়ে বড় ধর্ম বলা হয় কেন? তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার প্রবন্ধ থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন। শেষ মুহূর্তে তোমরা এগুলো পড়ে নিও, এর বাইরে তোমাদেরকে আর কিছুই পড়তে হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কবিতাংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সোনার তরী কবিতা থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম কোয়েকশনটি দেখো। সোনার তরী কবিতা মাঝি কিসের প্রতীক? সোনার তরী কবিতায় মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্তে ছন্দে রচিত। কাকে দেখে কৃষকের পরিচিত মনে হয়েছে? মাঝিকে দেখে কৃষকের পরিচিত মনে হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ নাম হচ্ছে বানুসিংহ ঠাকুর। সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? সোনার তরী কবিতায় আমরা দেখতে পাই বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। কৃষকের ছোট ক্ষেতের চারদিকে কি খেলা করছে? চারদিকে বাঁকা খেলা করছে। করপরশা শব্দের অর্থ কি? করপরশা শব্দের অর্থ দাঁড়ালু বরসা। এটার আনসার হচ্ছে দাঁড়ালু বরসা। সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটার আনসার হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত। গাছপালার ছায়ায় কালচে রং বোঝানো হয়েছে কোন শব্দ দ্বারা? তরু ছায়ামসী শব্দটির দ্বারা। শূন্য নদীর তীরে কে পড়ে রইল? শূন্য নদীর তীরে কৃষক পড়ে রইল। কোন কাব্যের জন্য কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে তিনি কি পান? নোবেল পুরস্কার পান। নিরুপায় ঢেউগুলো কোথায় ভাঙে? এটার আনসার হচ্ছে তড়িৎ দুধারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। বলুন, এখন আমরা সোনার তরী কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্ন দেখব। তো প্রথম কোয়েশ্চনটি দেখো। বড় নদী কুড়ো দ্বারা করো ভরসা লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? সোনার তরীতে কৃষকের ঠাঁই হলো না কেন? শূন্য নদীর তীরে রহিনু পরি ব্যাখ্যা করো। চাই নাই ছোট সে তরী চরণটি ব্যাখ্যা করো। সোনার তরী কবিতায় মূল বক্তব্য বিশ্লেষণ করো। একখানে ছোট ক্ষেত আমি একলা ব্যাখ্যা করো। বা কাজল বলতে কি বোঝানো হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে যদি তোমরা এগুলো ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন। এখন আমরা প্রতিদিন কবিতা থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখব। প্রথম কোয়েশ্চনটি দেখো। জসীমউদ্দিনের মায়ের নাম কি? তার আনসার হচ্ছে আমিনা খাতুন। কবি কার কুল বাঁধেন? যে কবির কুল ভেঙেছে তার কুল বাঁধেন। প্রতিদান কবিতার চরণ সংখ্যা কটি? প্রতিদান কবিতার চরণ সংখ্যা হচ্ছে 13টি। কবি জসীমউদ্দিন কত 71 খ্রিস্টাব্দে জন্ম? তিনি 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বিভাগী শব্দের অর্থ কি? বিভাগী শব্দের অর্থ উদাসীন। কবি জসীমউদ্দিনের পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। বিষেভরা বান অর্থ কি? বিষেভরা বান অর্থ হিংসাত্মক ভাষা। এর আনসার হচ্ছে হিংসাত্মক ভাষা। নিরন্তর শব্দের অর্থ কি? নিরন্তর শব্দের অর্থ অবিরাম। মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান। নিটুরিয়া শব্দের কবি কেমন ফুল দিয়ে মালঞ্চ সাজিয়েছেন? রঙিন ফুল দিয়ে। কবি জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1903 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটার আনসার হচ্ছে বালুচর। দানকেত কি জাতীয় রচনা? এটার আনসার হচ্ছে কাব্যগ্রন্থ। কবি জসীমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? কবি জসীমউদ্দিন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তিনি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদান কবিতা দেখে এই ছিল জ্ঞানমূলক প্রশ্ন। এখন প্রতিদান কবিতায় প্রতিদান হিসাবে কবি কি করতে চেয়েছেন? আমি দেই তারে বুক ভরা দান। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান ব্যাখ্যা করো। প্রতিদান কবিতায় অনিষ্টকারীর উপকার করার কথা বলা হয়েছে। তরে জাগি। পরবর্তী কোয়েশ্চনটি দেখো। দিগল রজনী তার তরে জাগি, গুম যে হরে চুমুর। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন আমরা তাহারই পরমনে কবিতা থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় তাহারই পরমনে থেকে একটা সৃজনশীল থাকবে। তো প্রথম কোয়েশ্চনটি দেখো। তাহারই পরমনে কবিতায় কবির নীরবতার কারণ কি? প্রিয়জন হারানোর শোক। তাহারই পরমনে কবিতাটি প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? এর আনসার হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকা প্রকাশিত হয়। পাতার শব্দের অর্থ কি? পাতার শব্দের অর্থ সমুদ্র। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, কার কথা বলা হয়েছে? এখানে কবির কথা বলা হয়েছে। শীতের রিক্ত তিনি নিজ জীবনে অনন্ত শূন্যতার সাদৃশ্য খুঁজে পেয়েছেন। কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন? তিনি 1999 সালে মৃত্যুবরণ করেন। তাহারই পরে মনে কবিতাটি কোন ছন্দে রচিত? প্রিয় শিক্ষার্থীর প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে? পুষ্পশূন্য দিগন্তের পথে। কোহিলী শব্দের অর্থ কি? উত্তরীকে। তাহলে যদি একসাথে প্রশ্ন আসে যে কোহিলতি কবির তীব্র বিমুখতা, আনসার কিসের প্রতি? কবির বসন্তের প্রতি। পুষ্পারতি শব্দের অর্থ কি? ফুলের বন্দনা। সুফিয়া কামালের স্বামীর নাম কি? সৈয়দ নেহাল হোসেন। মায়া কাজল কি? মায়া কাজল সুফিয়া কামালের একটি গ্রন্থ। কেয়ারকুটা কি? কেয়ারকুটা হচ্ছে সুফিয়া কামালের রচিত একটি গল্প। তাহারই পরে মনে কবিতায় হে কবি বলে কে সম্বোধন করেছেন? কবিভক্ত সম্বোধন করেছেন। তাহারই পরে মনে কবিতায় কবিভক্ত কবিকে বসন্ত বন্দনা করতে বলেছেন। তাহারই পরে মনে কবিতায় কোন দুয়ার গেছে কুলি? তাহারই দক্ষিণা দুয়ার গেছে কুলি দক্ষিণা দুয়ার গেছে কুলি কে প্রশ্নটি করেছিলেন? এটা আনসার হচ্ছে কবি করেছিলেন।
প্রকৃতিতে বাতাবি লেবুর ফুল দেখা যায় কোন ঋতুতে? এর আনসার হচ্ছে বসন্ত ঋতুতে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। শেষ মুহূর্তে তোমরা এই প্রশ্নগুলো পড়ে নেবে। তো তাহারই পরে মনে থেকে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন দেখে নাও। প্রথম কোয়েশ্চনটি দেখো, পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কি বোঝানো হয়েছে? কুহেলি উত্তরিত হলে মাঘের সন্ন্যাসী, বুঝিয়ে লেখো। কোথা তব নব পুষ্পসাজ, উক্তিটি বুঝিয়ে লেখো। তাহারই পরে মনে, বলিতে পারি না কোনো মতে, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহারই পরে মনে কবিতার নাটকীয় গুণ সম্পূর্ণ ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তাহারই পরে মনে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। শেষ মুহূর্তে এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। তো এখন আমরা 18 বছর বয়স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? গোপালগঞ্জ জেলায়। 18 বছর বয়সে অহরহ কি উকি দেয়? বিরাট দুঃসাহসের উকি দেয়। 18 বছর বয়স কবিতাটি কোন চন্দ্রে রচিত? এটা আনসার আছে মাত্রাবৃত্ত চন্দ্রে রচিত। সুকান্ত ভট্টাচার্য দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ছিলেন। আকাল কি ধরনের রচনা? আকাল হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যবস্তু। সুকান্ত ভট্টাচার্য কত বছর জীবিত ছিলেন? তিনি 21 বছর জীবিত ছিলেন। 18 বছর বয়স বাষ্পের বেগে কিসের মতো চলে? স্টিমারের মতো চলে। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় মনে রাখবে, বেগে বললে হচ্ছে বাষ্পের বেগে, আর যদি কিসের মতো চলে বলে তখন লিখবে স্টিমারের মতো। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা চারপত্র কাব্যগ্রন্থে কত সালে প্রকাশিত হয়? ঠিক কত সালে প্রকাশিত হয়? 18 বছর বয়স কালো হয় লক্ষ্য ও দীর্ঘশ্বাসে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোয়েশ্চনটি দেখো। 18 বছর বয়স কোথায় অগ্রণী ভূমিকা রাখে? এটা আনসার হচ্ছে বিপদের মুখে। 18 বছর বয়স পথে প্রান্তরে কি চুটায়? তুফান চুটায়। 18 বছর বয়সে কিসের প্রস্তুতি নিতে হয়? স্বনির্ভর হওয়ার প্রস্তুতি নিতে হয়। 18 বছর বয়স কবিতার শেষ 2 লাইন হচ্ছে এ বয়স তাই নেই কোনো সংশয়। তো এখন আমরা 18 বছর বয়স থেকে অনুধাবনমূলক প্রশ্ন দেখব। প্রথম কোয়েশ্চনটি দেখো, এ বয়স জানে রক্তদানের পণ্য, এ কথার তাৎপর্য কি? প্রিয় শিক্ষার্থীরা, অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। কবি কেন যৌবন শক্তির জয়গান গিয়েছেন? এদেশের বুকে আসুক 18 বছর নেমে। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 18 বছর বয়স কি দুঃসহ বলতে কবি কি বুঝিয়েছেন? তবুও 18 শুনেছি জয়ধ্বনি, ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীদের প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও।